মামা তুমি তো পড়ে স্যার, আমরা তো কিছুই না আপনার সামনে। আলসেন্দ্র জারার দিকে এক পলক তাকিয়ে বলল, এবার চলো, অনেক নাটক হয়েছে। তোমার সমস্যা কি? গেলে তুমি যাও, আমি আরো পরে যাব। যারা বিরক্ত নিয়ে নিজের বাইকে উঠে বসলো। সাইয়ান চুপচাপ দাঁড়িয়ে ওদের কার্যকলাপ দেখছে, তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি। আলসেন্দ্র না শুনতে একদম পছন্দ করে না। যারার এই সোজাসুজি না বলাটা কিছুতেই হজম করতে পারলো না সে। তার চোয়াল শক্ত হয়ে এলো। যারা, তুমি এখন বাড়িতে যাবে, বেশ গম্ভীর ও ভারী কণ্ঠে বলল আলসেন্দো। তার চোখের দৃষ্টি এখন পাথরের মতো শীতল। যারা দমে যাওয়ার পাত্রী নয়। সেও শীতল কণ্ঠে জানালো, আমি যাব না। আলসেন্দো এবার সাইয়ানের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। সাইয়ান, ওকে বলো আমরা এখন বাড়িতে ফিরবো। আলসেন্দোর কড়া আদেশ পাওয়া মাত্র সাইয়ান ঘাবড়ে গিয়ে দ্রুত বলল, এই যারা, মামার কথা শুনছিস না কেন? চল, অনেক রাত হয়েছে। আমি বলছি তো একটু পরেই যাব। যারা দৃঢ়ভাবে বলল। মূলত যারা অন্যের কথায় চলার মেয়ে নয়, সে সবসময় নিজের মর্জি মাফিক চলতে পছন্দ করে। তবে স্বাভাবিকভাবে অনুরোধ করলে হয়তো যারা ফিরে যেত। কিন্তু আলসান্দোর কণ্ঠে আজ স্পষ্ট শাসনের থেকেও বেশি আদেশ করার ভাব ছিল, যেটা মেনে নেওয়া যারার পক্ষে অসম্ভব। আলসান্দোর পক্ষেও একই জেদ কাজ করছে। যারা কখন বাড়ি ফিরবে না ফিরবে সেটা নিয়ে তার বিশেষ মাথা ব্যথা নেই। কিন্তু যারা কেন তার কথা শুনবে না, মূলত এটাতেই আলসান্দোর সমস্যা। যারা কিছু বুঝে ওঠার আগে আলসান্দো চিতার মতো ক্ষিপ্ততা এগিয়ে এসে হঠাৎ যারাকে কাঁধে তুলে নিল। যারা অপ্রস্তুত হয়ে হাত পা ছুটতে লাগলো। আলসান্দো পরক্ষণে তাকে নিজের বাইকের পেছনে বসিয়ে দিল। সাইয়ান হা করে অবাক হয়ে দেখলো কেবল। তার মামা যে এতটা বেপরোয়া হতে পারে তা সে ভাবেনি। হোয়াট দ্য ফাক, কি করছো তুমি? ছাড়ো আমায়, আমি যাব না। যারা চিৎকার দিয়ে উঠলো, শ্যাট আপ। আলসান্দো দাঁতে দাঁত চেপে শুধু এইটুকুই বলল। সে এত কম সময়ের মধ্যে বাইক স্টার্ট করলো যে যারা নেমে যাওয়ারও কোনো সুযোগ পেল না। ঘটনার আকস্মিকতায় সায়ান কয়েক মুহূর্ত হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। মিনিট দুয়েক পর সেও বাইকে চড়ে যারাদের পিছু পিছু যেতে লাগলো। এদিকে যারার বাইকের পেছনে বসে খুব রাগারাগি করছে। তার চুলগুলো বাতাসের ঝাপটায় মুখে এসে পড়ছে। হেলমেট পরারও সুযোগ পায়নি সে। আলসান্দো একদম চুপ করে আছে, তার পুরো মনোযোগ রাস্তার দিকে। হঠাৎ যারা চেঁচিয়ে উঠলো, আরে আমার বাইকটা, ওটা কি ওখানেই পড়ে থাকবে? বাইক বাইকের জায়গায় চলে যাবে। আলসান্দো নিস্পৃহভাবে এতটুকু বলল কেবল। সারাপাত জুড়ে যারা একাই গালাগালি আর রাগারাগি করলো, কিন্তু আলসান্দোর পাথরের মতো গাম্ভীর্য এক বিন্দু টলল না। যারা পারেনি শুধু আলসান্দোকে পেটাতে। যত প্রকার গালাগাল ছিল তার সবই করেছে সে। আধা ঘন্টা পর চৌধুরী ভিড়ার বিশাল গেটটা পেরিয়ে নিঃশব্দে আলসান্দোর বাইকটা গ্যারেজে এসে থামলো। আলসান্দো ইঞ্জিন অফ করতেই চারপাশটা আবার সেই গুমোট নিস্তব্ধতায় ডুবে গেল। যারা বাইক থেকে নেমে ছিটকে সরে দাঁড়ালো। তার বুকটা রাগে ওঠানামা করছে। অবিন্যস্ত চুলগুলো বাতাসের ঝাপটায় এলোমেলো হয়ে গেছে। আলসান্দো হেলমেটটা খুলে বাইকের হ্যান্ডেলে রাখলো। তার চোখে মুখে কোনো বিকার নেই, যেন সে খুব স্বাভাবিক কোনো কাজ করে এসেছে। যারা রাগ গালাগালি তাকে একটু স্পর্শ করেনি। কি ভাবছো তুমি নিজেকে? হাউ ডেয়ার ইউ! দ্বারা দাঁতে দাঁত চেপে নিচু স্বরে গর্জে উঠল। গলার স্বর উঁচুতে তুলতে বাড়ির সবাই জেগে যাবে, তাই সে তার পুরো রাগটা কণ্ঠের তীব্রতায় ঢেলে দিল। আলসান্ত পকেট থেকে চাবি বের করতে করতে জারার দিকে একবার তাকালো। তার ভাবলেশহীন চাহনি দেখে জারার রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। আমি কোনো মালামাল নই যে তুমি আমাকে যখন ইচ্ছে কাঁধে তুলে নিবে। তোমার এই ইতালিয়ান মাফিয়াগিরি ইতালিতেই রেখে আসতে পারতে। আমার গায়ে হাত দেওয়ার সাহস তোমার হলো কি করে? আলসান্দো এবার ধীর পায়ে জারার খুব কাছে এসে দাঁড়ালো। তারপর দীর্ঘ শরীরের ছায়া জারার উপর পড়তে যারা এক কদম পিছিয়ে গেল, কিন্তু তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল। আলসান্দো খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করেই বলল, আমার সামনে দাঁড়িয়ে অন্তত গলার আওয়াজটা নিয়ন্ত্রণে রেখো যারা। আমি তোমাকে মালামাল মনে করি কিনা সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি যখন ফিরতে বলেছি তখন তোমার ফেরা উচিত ছিল। তোমার হুকুম মানার কোনো দায় আমার নেই, অ্যালেক্স। যারা জেদ মিশিয়ে বলল। আলসান্দোর ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। সে যারার খুব কাছে মুখ নামিয়ে শান্ত গলায় বলল, শোনো যারা, তুমি কি করো বা কার সাথে ঘোরো সেটা আমার দেখার বিষয় না। কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আমার ওই অবাধ্যতা করা, এটা আমি সহ্য করি না। আমার ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই, সেটা আজ থেকে মাথায় গেঁথে নিও।
এটুকু বলে থামলো আলসান্দো, তারপর আবার বলল, নাম ধরে ডাকবে না, আর ডাকলে সাথে আঙ্কেল বলবে। তোমাকে আঙ্কেল ডাকার দরকার দেখছি না। আজ পর্যন্ত বাড়ির কেউ আমার সাথে এরকম ব্যবহার করেনি যেটা আজ তুমি করলে। করেনি বলে এরকম বকে গেছো, অতিরিক্ত আদরে বাদর তৈরি হয়েছে তুমি। নিজের বাবা মা থাকে ঠিকই সোজা বানিয়ে ফেলতো। আলসান্দর কথাগুলো শুনে যারা স্তব্ধ হয়ে গেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে আলসান্দো পাশ কাটিয়ে বাড়ির ভেতরে দরজার দিকে হাঁটতে শুরু করলো। যাওয়ার সময় পেছন ফিরে একবারও তাকালো না, শুধু নিস্পৃহ ভাবে বলল, গুড নাইট। যারা ওখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার হাত দুটো রাগে কাঁপছে। এই লোকটা তাকে এভাবে বলল। আলসান্দো তাকে খাঁচায় রাখতে চায়, তাকে ডিটেক্ট করতে চায়। যারা মনে মনে শপথ করলো, আলসান্দা চৌধুরী যত বড়ই বাঘই হোক না কেন, যারা তাকে বুঝিয়ে দেবে যারার জীবনের প্রতিটি সিদ্ধান্ত কেবল তার নিজের। এর মধ্যে পিছনে সাইয়ান বাইক নিয়ে এসে থামলো। সে যারা আর আলসান্দোর কথাবার্তা না শুনলেও ঘটনা আঁচ করতে পেরেছে। সাইয়ান বাইক থেকে নেমে যারার পাশে এসে দাঁড়িয়ে করুণ স্বরে বলল, যারা ভেতরে চল। মামা আজ যা করলো তাতে অন্তত এটা বুঝলাম যে ওনার সাথে ঝামেলা করা যাবে না, তার কথা শুনে চলতে হবে। আমি কারো কেনা গোলাম না, জোরাজুরি আমার সাথে চলবে না। আর যদি শাসনের দরকার পড়ে, তার জন্য বাবা আছেন, মাও আছেন। কথাগুলো শেষ করে যারা সাইয়েনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে গটগট পায়ে ভেতরে চলে গেল। তার মনের ভিতর এখন কেবল একটাই জেদ কাজ করছে, আলসান্দার এই আকাশচুম্বী ভাব সে একদম সহ্য করবে না। কংক্রিটের অরণ্য এখনো যান্ত্রিক কোলাহল থিতু হয়নি, কেবল ধোঁয়াশেটে কুয়াশা ভেদ করে একটা মিলান সোনালি আভা বহুতল ভবনের কাছে এসে পড়ছে। ফাঁকা রাজপথে দু একটা রিকশার চাকার টুংটাং শব্দ ভেসে আসছে। কিছুক্ষণের মধ্যে এ শহরের ব্যস্ততা শুরু হবে। চৌধুরী ভিল। আজকে বেশ দেরি করে ঘুম ভেঙেছে যারা। কোনো রকম দেরি হয়ে যাওয়া যারা কোনো রকম রেডি হয়ে যারা যখন নিচে নামলো, ড্রয়িং রুমে তখন বেশ ব্যস্ততা। সামির চৌধুরী আর নিকোলাস চৌধুরী খবরের কাগজ নিয়ে কথা বলছেন। যারা কারো দিকে বিশেষ নজর না দিয়ে সোজা কিচেনের দিকে চলে গেল। রাতের ব্যাপারটা এখনো ওর মাথায় ঘুরছে, কিন্তু সে চায় না এটা বড়দের সামনে প্রকাশ পাক। লুনা চৌধুরী যারাকে দেখে হেসে বললেন, উঠেছিস, যাক, এবার তাহলে বস, তোর প্রিয় পরোটা আর ভাজি হয়েছে। যারা চেয়ার টেনে বসলো, ঠিক তখনই আলেসান্দ্রো সেখানে এলো। পরনে তার কালো জিম ট্রাউজার আর টি শার্ট, শরীর থেকে ঘাম ঝরছে, বোঝাই যাচ্ছে সে সকাল সকাল ওয়ার্কআউট সেরে এসেছে। আলেসান্দ্রো ফ্রিজ থেকে পানির বোতল বের করে যারাকে উদ্দেশ্য করে নির্লিপ্ত গলায় বলল, তৈরি হয়ে নাও, 10টার মধ্যে বের হব। যারা পরোটায় কামড় দিতে গিয়েও থেমে গেল। সে ভুরু কুচকে তাকালো, কোথায়? অফিসে যাচ্ছি, ওখান থেকে তোমার ভার্সিটি কাছেই, আমি নামিয়ে দেব। অ্যালেসান্দের গলায় কোনো আবেগের রেশ নেই, একেবারে রোবোটিক কথাবার্তা। সে কেবল তথ্য দেওয়ার মতো করে কথাগুলো বলল। যারা শান্তভাবে বলল, আমি সাইয়েনের সাথে যাব, তোমার কষ্ট করার দরকার নেই। অ্যালেসান্দ্রো পানির বোতলটা রাখতে রাখতে একবার জারার দিকে তাকালো, একেবারে স্থির চাহনি। সে বলল, সাইয়ান আজ সকালেই ফুপুর সাথে ব্যাংকে গিয়েছে, আর আদিলও ব্যস্ত। ড্রাইভ করার মতো এই মুহূর্তে আমি ফ্রি, সো বি রেডি অন টাইম। আলেসান্দ্রো কথা বাড়িয়ে সেখানে দাঁড়ালো না। সে গটগট করে নিজের রুমের দিকে চলে গেল। যারা বুঝলো সে চাইলেও এখন সিনকেট করতে পারতো, কিন্তু বাড়ির বড়রা সামনে থাকায় সে চুপ করে থাকলো। তাছাড়া সাইয়ান যেহেতু নেই, তাই উপায়ও নেই। একা ড্রাইভ করে যেতে গেলেও সেই সিনকেটই হয়ে যেত, কারণ অ্যালেসান্দ্রো যা ঘাড়তারা সেসব নিয়ে কথা কাটাকাটি করতো। ঘন্টাখানিক পর সাদা রঙের একটা দামি গাড়ি ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছে। আলেসান্দ্রো ড্রাইভিং সিটে, যারা অনিচ্ছা সত্ত্বেও পেছনের সিটে গিয়ে বসেছে। সে চায় না আলেসান্দ্রের পাশে বসতে। আলেসান্দ্রো লুকিং গ্লাসে একবার যারাকে দেখলো, কিন্তু কোনো কথা বলল না। গাড়ি চলতে শুরু করলো। সারা রাস্তায় তাদের মধ্যে একটি কথাও হলো না। যারা জানালার বাইরে তাকিয়ে রইল, আর আলেসান্দ্রো গভীর মনোযোগে ড্রাইভ করতে লাগলো। ভার্সিটির গেটে আসতে আলেসান্দ্রো গাড়ি থামালো। যারা ব্যাগটা নিয়ে নামার সময় শুধু বলল, ধন্যবাদ। অ্যালোসান্তো মাথা নেড়ে সায় দিল। যারা যখন গেটের ভিতরে ঢুকছে, তখন সে একবার পেছন ফিরে তাকালো। দেখলো গাড়িটা তখনও দাঁড়িয়ে আছে। অ্যালোসান্তো এক হাতে স্টিয়ারিং ধরে খুব নিষ্পৃহভাবে যারার দিকেই তাকিয়েছিল। সেই দৃষ্টিতে কি ছিল তা যারা বুঝতে পারলো না। তবে সে এটুকু বুঝলো যে এই লোকটা বাড়ি ফিরছে বলে তার বড় অভিভাবকের মতোই আচরণ করার চেষ্টা করছে। ভার্সিটির ক্যাফেটেরিয়ায় বন্ধুদের সাথে বসে আছে যারা।
কিন্তু সে বসে থাকলেও তার মনটা বারবার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সায়ান কয়েকবার ফোন করেছে কিন্তু যারা ধরেনি। ওর মেজাজ এখনো তুঙ্গে। অ্যালোসান্ডার ওরকম আচরণ কিছুতেই হজম করতে পারছে না। এর মধ্যে যারার বন্ধু রায়ান এসে ধপাস করে পাশের চেয়ারটায় বসলো। কিরে যারা, তোর মুখটা প্যাঁচার মতো হয়ে আছে কেন? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি? যারা কফির কাপে শেষ চুমুক দিয়ে বলল, কিছু না, এমনিতেই। চল ক্লাসে যাই। লিসা উঠে বলল, কিছু তো বটেই মামা, তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। ঢং না করে বল তো কি হয়েছে। আহ, বলা বালগুলো, থামবি তোরা, খালি ঘ্যান ঘ্যান করে। রায়ান সহ সকলেই জানে যারা কতটা বদমেজাজি আর রাগী। তাই ওরা খুব শান্তভাবে কথাবার্তা এগোবো বলে ভাবলো। রায়ান যারাকে পছন্দ করে, ইন্টারমিডিয়েট থেকে বলবে বলবে করেও আজ পর্যন্ত কিছু বলতে পারেনি। অবশ্য যারা এ বিষয়ে ভালো করেই জানে। যারা মাথা ঠান্ডা করে লম্বা একটা নিঃশ্বাস ফেললো সে। অ্যালেক্স ফিরেছে দেশে। সবাই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে যারা আবার বলল, আমার আঙ্কেল। ও তাই বল, তাতে কি হয়েছে? লিসার প্রশ্নের জবাবে যারা চোখ মুখ কুঁচকে ফেললো হঠাৎ। তারপর গতকাল রাতে সবকিছু খুলে বলল। রায়ান শুকনো ঢোক গিলে বলল, তোর আঙ্কেল তো দেখছি তোর থেকেও এক কাঠি উপরে। আচমকা কথাটা বলে ফেলাতে পরক্ষণে জিভে কামড় দিয়ে বসলো রায়ান। যারা ততক্ষণে চোখ বড় বড় করে তাকিয়েছে ওর দিকে। সরি সরি, আচ্ছা চল তোকে আইসক্রিম খাওয়াবো। আইসক্রিম খেলে যদি তোর মাথাটা একটু ঠান্ডা হয়। যারা কিছু বলল না। আইসক্রিম ওর খুব প্রিয়। রায়ান যারার ব্যাগ ধরে টান মারলো একটা। ইশারায় বোঝালো প্লিজ চল। যারা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে উঠে দাঁড়ালো। রায়ান চুপচাপ সামনের দিকে এগোলো। অবিশ্বাস্যভাবে যারা ওর পিছু নিল। ওরা চলে যেতেই ক্যাম্পাসে হাসির রোল উঠলো। সবাই হেসে কুটি কুটি অবস্থা। যারা রায়ানের মধ্যে কি চলছে পুরো ভার্সিটি জানলেও ওরা জানে না। দুপুরবেলা চারদিকে রোদের ছড়াছড়ি। প্রচন্ড গরমে সবাই যেন অতিষ্ঠ হয়ে গেছে। ক্লাস শেষে যারা করিডোর দিয়ে হাঁটছে, হঠাৎ সে দেখলো ডিপার্টমেন্টের সামনে বেশ জটলা। ভার্সিটির পলিটিক্যাল বড় ভাইদের দাপট এখানে সবসময়ই থাকে। কোনো একটা তুচ্ছ কারণে রায়ানের সাথে তাদের কথা কাটাকাটি হচ্ছে। যারা বরাবরই প্রতিবাদী, তার উপর বিষয়টা রায়ানকে ঘিরে। সে এগিয়ে গিয়ে বলল, সমস্যা কি আপনাদের? রায়ান তো কিছু করেনি। দলের লিডার টাইপ ছেলেটা বাঁকা হেসে যারার দিকে এগিয়ে এলো। আরে চৌধুরী ভিলার নাতনি না? বেশ তেজ তো তোমার। রাইয়ানকে বাঁচাতে আসছো? দেখি তাহলে বাঁচাতে পারো কিনা। হা হা। যারার চোয়াল শক্ত হয়ে এলো। সে কিছু একটা বলতে যাবে, ঠিক তখন ওই ভিড় ঠেলে এগিয়ে এলো কালো একটা অবয়ব। ক্যাজুয়াল ব্লেজার আর জিন্সের মানুষটাকে কোনোভাবে এই ভার্সিটির ছাত্র মনে হচ্ছে না। তার চোখে কালো সানগ্লাস, হাতে একটা দামি ঘড়ি। ভিড়ের মাঝে একটা থমথমে নীরবতা নেমে এলো। অ্যালেসান্ড্রো। যারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ও এখানে কেন? ভার্সিটিতে নামিয়ে দিয়ে তো ওর অফিসে যাওয়ার কথা ছিল। অ্যালেসান্ড্রো যারার দিকে এক পলক তাকালো না। সে সরাসরি এই ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো। তার উচ্চতা আর সুঠম দেহের সামনে ছেলেটা মুহূর্তেই যেন চুপসে গেল। অ্যালেসান্ড্রো নিচু আর শীতল গলায় বলল, আর একটা কথা হলে এখানে লাশ পড়বে। সো যাও এখান থেকে। ছেলেগুলো হো হো করে হেসে উঠল। অ্যালেসান্ড্রোর কথায় যেন তারা খুব মজা পেয়েছে। রায়ান জারার পাশে এসে দাঁড়িয়েছে। এতক্ষণে পুরো ডিপার্টমেন্টের স্টুডেন্ট এসে জড়ো হয়েছে। ছেলেগুলোর অট্টহাসিতে করিডোরটা যেন আরো ভারী হয়ে উঠল। লিডার টাইপ ছেলেটা বুক ফুলিয়ে অ্যালসনদের সামনে দাঁড়িয়ে তাচ্ছিল্যের সুরে বলল, লাশ পড়বে? ওরে আমার হিরো রে। কার লাশ ফেলবি রে তুই? চিনিস আমাদের? এই এলাকায় স্রেফ একটা ফোন দিলে তোকে খুঁজে পাওয়া যাবে না। অ্যালেসান্ড্রোর চেহারায় কোনো ভয়ের চিহ্ন দেখা গেল না, বরং তার চোখের মণি দুটো আরো স্থির হয়ে এলো। সে খুব ধীরে সানগ্লাসটা খুললো। আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। যারা স্তব্ধ হয়ে দেখছে অ্যালেসান্ড্রোকে। সে জানতো অ্যালেক্স গম্ভীর, তেরা, কিন্তু এই রূপটা তার কাছে একদমই অচেনা। লিডার ছেলেটা হঠাৎ অ্যালসান্ডের কলার ধরার জন্য হাত বাড়ালো। ঠিক সেই মুহূর্তেই ঘটলো অভাবনীয় ঘটনা। অ্যালেসান্দ্রো চোখের পলকে ছেলেটার হাত মুচড়ে ধরে এক ঝটকায় সরিয়ে দিল। তারপর এক সেকেন্ডেও দেরি না করে নিজের কোমরের পেছনে গোজা পিস্তলটা বের করে আনলো। কাচের ঘেরা বারান্দার বাইরে খোলা আকাশের দিকে লক্ষ্য করে সে পরপর দুটো ফাঁকা গুলি করলো। গুলির বিকট শব্দে পুরো ভার্সিটি ক্যাম্পাস এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। করিডোরের পাখিগুলো আতঙ্কে ডানা ঝাপটিয়ে উড়ে পালালো। সবাই নিজেদের কান চেপে ধরে নিচু হয়ে বসে পড়লো। ওই ছেলেগুলো যারা কিছুক্ষণ আগে বুক ফুলিয়ে মাস্তানি করছিল, তাদের অবস্থা এখন নাজেহাল। গুলির শব্দ আর আলেসান্দ্রোর হাতে মরণাস্ত্র দেখে তাদের কলিজা শুকিয়ে গেছে।
জীবনের মায়া সবারই আছে। লিডার ছেলেটা তো ভয়ে তোতলাতে শুরু করলো। সরি বস, ভুল হয়ে গেছে, আমরা আমরা যাচ্ছি। আলোচন্দ্র পিস্তলটা না নামিয়ে শীতল কণ্ঠে বলল, কাউকে যেন দ্বিতীয়বার এখানে না দেখি, মাস্তানি বাইরে বসে করবে। গেট আউট। ছেলেগুলো আর এক মুহূর্ত দাঁড়ালো না, পায়ের স্যান্ডেল হাতে নিয়ে যে যেদিকে পারলো ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। পুরো করিডোরে তখনও বারুদের একটা কটু গন্ধ আর পিনপতন নীরবতা। রায়ান আর লিসা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কাঁপছে। তারা ভাবতেও পারেনি যারার আঙ্কেল স্রেফ ফাঁকা গুলি চালিয়ে মাস্তান তাড়াবে। আলোচনা খুব সাবলীল ভাবে পিস্তলটা আবার কোমরে গুজে রাখলো, যেন এটা তার নিত্যদিনের কাজ। সে জারার দিকে তাকালো, জারার চোখে বিস্ময়। আলোচনা এবার জারার দিকে নজর দিল। সে সানগ্লাসটা খুলে হাতের আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে বলল, ভার্সিটিতে পড়তে আসো নাকি ঝামেলা পাকিয়ে নিজেকে সাহসী প্রমাণ করতে আসো? সবকিছুতেই তোমাকে জড়াতে হবে কেন? যারা এবার রাগে ফেটে পড়লো, তোমাকে কে বলেছে এখানে আসতে? আমি নিজের প্রোটেকশন নিজেই নিতে পারি। আলেসান্দ্রো এক পা এগিয়ে এলো, যারার খুব কাছে মুখ নামিয়ে বলল, চলো, সাইয়ান এখনো ফেরেনি, আমি তোমাকে নিতে এসেছি। গাড়িতে গিয়ে বসো, আর রাইয়ান তুমিও বাড়ি যাও। আলোসান্দ্রের গলার স্বর এখন স্বাভাবিক, কিন্তু সেই গাম্ভীর্য বহাল আছে। যারা কোনো কথা না বলে গটগট করে গেটের দিকে পা বাড়ালো। তার মাথার ভেতরে এখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। ক্যাম্পাসের চারিদিকে ততক্ষণে ফিসফাস শুরু হয়ে গেছে। সবার মুখে একটাই কথা, চৌধুরী বাড়ির মেয়ের যেমন তেজ, তাদের বাড়ির এই লোকটাও তো আস্ত ডাকাত। কেউ কেউ আড়ালে বলা বলি করছে, বাপরে, চৌধুরী বাড়ি যারা যেমন গুন্ডি, ওর আঙ্কেল তো দেখি আরো ভয়ানক, ক্যাম্পাসে বন্দুক চালায়। গাড়িতে ওঠার পর যারা অনেকক্ষণ চুপ করে রইলো। তারপর হঠাৎ মেজাজ হারিয়ে বলল, তুমি কি পাগল? ভার্সিটির ভেতর কেউ এভাবে গুলি চালায়? পুলিশ আসলে কি হতো? আলোচনা গাড়ি স্টার্ট দিয়ে নির্বিকার গলায় বলল, পুলিশ আমার কিছুই করবে না যারা। আর আমি তো তোমাকে গুন্ডাদের হাতে ছেড়ে দিয়ে আসতে পারতাম না। দ্যাটস ইট। যারা আর কথা বাড়ালো না। সে বুঝতে পারলো আলেসান্দ্রো চৌধুরী কেবল গম্ভীর নয়, সে মারাত্মক রকমের বেপরোয়া। ইটালিতে সে ঠিক কি করে সেটা নিয়ে জারার মনে এখন গভীর সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। আসলে ব্যবসা নাকি ব্যবসার আড়ালে অন্য কিছু। বাড়ি ফিরে যারা অ্যালেসান্ডার সাথে কোনো কথা বলেনি, এমনকি খাবার খেতেও রুম থেকে বের হয়নি। অ্যালেসান্ডার উপস্থিতি যারা স্বাভাবিক জীবন যেন অব্যাহত করেছে। যারা যতই বেপরোয়া হোক, এক জায়গায় সে দুর্বল। সেটা হলো যারা এতিম। এ বাড়ির সকলেই তাকে ভালোবাসে, তবুও অ্যালোসান্ডার সেদিনের বলা কথাটা যারাকে বারবার আঘাত করে। যেন কোনো যন্ত্রণার সূচ গেঁথে রয়েছে ওর হৃদয়ে, যা ক্ষণে ক্ষণে ব্যথা দিচ্ছে। যারা এই যারা। আদিলের কণ্ঠস্বর শুনে ভাবনার ছেদ ঘটলো যারার। লম্বা একটা নিঃশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল সে। যারা, এই যারা। আদিলের কণ্ঠস্বর শুনে ভাবনার ছেদ ঘটল যারার। লম্বা একটা নিঃশ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে গেল সে। দরজা খুলতেই দেখা গেল আদিল দাঁড়িয়ে আছে, পরনে অফিসের ফর্মাল শার্ট, টাই একটু ঢিলা করা। সারাদিনের কাজের চাপে আদিলের ক্লান্ত মুখেও যারার জন্য এক চিলতে হাসি লেগে আছে। বোনকে খুব ভালোবাসে সে, তবে যারাকে দেখে আদিলের মুখটা একটু মলিন হয়ে গেল। যারার বিষণ্ণ চোখ আর শুকনো মুখ দেখে বুঝতে বাকি রইল না যে মেয়েটার মন আজ বড্ড বেশি খারাপ। কি ব্যাপার? আমার বোনটা কি আজ না খেয়ে রাত পার করার প্ল্যান করেছে? আদিল ঘরে ঢুকতে ঢুকতে হালকা গম্ভীর কণ্ঠে বলল। যারা কোনো উত্তর দিল না। সে গিয়ে বিছানার কোণে ধপাস করে বসে পড়ল। আদিল গিয়ে ওর মাথায় হাত রাখলো। এ বাড়িতে আদিলই যারা সবচেয়ে ভালো বন্ধু। সায়ান সমবয়সী হলেও আদিলের জায়গাটা আলাদা। আদিল হলো সেই বড় ভাই যার কাছে যারা পৃথিবীর সব নালিশ জমা রাখতে পারে। যারার মন মেজাজ ভালো না, সেটা ভালো করেই বুঝতে পেরেছে আদিল। তাই আপাতত মেয়েটার মন ভালো করতে হবে। শুনেছি আজ ক্যাম্পাসে অনেক কিছু হয়ে গেছে। অ্যালেক্স আঙ্কেল নাকি ফাঁকা গুলি চালিয়েছে। আদিল কথাগুলো হাসতে হাসতে বললেও যারা রিয়াকশন দেখে দেখার জন্য তীক্ষ্ণ নজর রাখলো। যারা মুখ তুলে তাকালো, তার চোখে তখন আলসান্দোর প্রতি এক তীব্র বিরক্তি প্রকাশ পাচ্ছে। গুলি চালিয়েছে ভালো কথা, কিন্তু সে যা খুশি তাই করেছে। সবার সামনে আমাকে অপমান করা, যখন তখন আদেশ করা, সে নিজে কি আমার মালিক ভাবে? আদিল একটা দীর্ঘশ্বাস ফেলে জারার পাশে বসলো। মালিক ভাবে না রে যারা, আঙ্কেল আসলে মালিক, মানুষটাই এমন। ইতালিতে ও একটাই একটা সাম্রাজ্য চালায়, ওখানে ওর কথাই শেষ কথা। দেশে ফেরার পরও হয়তো এখনো অভ্যস্ত হতে পারেনি। যারা এবার ফুপিয়ে উঠল, ওর গলার স্বর ধরে এসেছে। সবকিছু মানা যায় ভাইয়া, কিন্তু ও সেদিন রাতে আমাকে যা বলেছে, আমার বাবা মা বেঁচে থাকলে নাকি আমি বাদর হতাম না।
আদিলের বুকটা খা খা করে উঠল। সে যারাকে টেনে নিজের আরো পাশে বসালো এবং মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আদিল জানে যারা বাইরে যতটা কঠিন হওয়ার নাটক করে, ভিতরে সে ততটাই নরম। ওর বাবা মাকে হারানোর ক্ষতটা কোনোদিনও শুকায়নি, আর এই ক্ষত শুকানোর নয়। পাগলি মেয়ে, আঙ্কেল না বুঝে বলেছে। ও তো তোকে ছোটবেলায় দেখেছে, এখনকার যারা কেউ চেনে না। আর শোন, তুই এই বাড়ির মেয়ে, চৌধুরী ভিলার পান। কেউ কিছু বললে তুই কি পর হয়ে যাবি? আমরা তো আছি। যারা আদিলের শার্টের আস্তিন চেপে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। আদিলের সান্নিধ্য ওকে অনেকটা শান্তি দেয়। আদিল আবার বলল, নিচে চল, আম্মু তোর জন্য খাবার নিয়ে বসে আছে। যারা চোখের জল মুছে মাথা নাড়ালো। আদিলও হাতের সাহায্যে বোনের চোখের জল মুছে দিতে লাগলো। আমি তোমার সাথে যাচ্ছি না ভাইয়া, তুমি বরং খাবারটা এখানে পাঠিয়ে দাও। আমি নিচে গেলে যদি আবার ওনার সাথে দেখা হয়ে যায়, তবে আজ আমি সত্যি কোনো অঘটন ঘটিয়ে ফেলবো। আঙ্কেল একটু বেরিয়েছে, এখন ফিরবে না। তুই নিশ্চিন্ত হয়ে খেয়ে নিতে পারিস, ওনার সামনেও পড়তে হবে না। যারা মুখ ফুলিয়ে বলল আবার, তবুও ইচ্ছে করছে না। আদিল একটু হাসলো, যারার জেদটা ও চেনে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি, তুই হাত মুখ ধুয়ে নে। তুমি ফ্রেশ হও, তারপর একসাথে খাবো, ঠিক আছে? যারা হেসে বলল। আদিলও হেসে সম্মতি জানালো। প্রায় দুই ভাই বোন একসাথে নিজেদের রুমে বসে খাওয়া দাওয়া করে ওরা। তবে সেটা কেবল তখনই ঘটে যখন যারার মন মেজাজ এরকম খারাপ থাকে। আদিল ঘর থেকে বেরিয়ে যেতে যারা জানালার ধারে গিয়ে দাঁড়ালো। রাতের আকাশটা আজ মেঘলা, ঠিক যেন যারার মনের মতো। একটু পরে গ্যারেজে গাড়ি ঢোকার শব্দ হলো। যারা নিচে না তাকিয়ে বুঝলো অ্যালসান্দ্রো ফিরেছে। এই মানুষটা এ বাড়িতে ফেরার পর থেকে যারা নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। যারা বিড়বিড় করে বলল, হয় নিজের স্বভাব বদলাও, নয়তো যেখানে ছিলে সেখানেই ফিরে যাও। অহেতুক আমার সাথে লাগতে এসো না। ডাইনিং রুমে সবাই বসে ডিনার করছে, কেবল যারা ও আদিলকে দেখা যাচ্ছে না। আলেসান্দ্রো খেতে খেতে জিজ্ঞেস করলো, আদিল কোথায়? ওকে তো দেখছি না। সায়ান হেসে জবাব দিল, ভাইয়া আর যারা রুমে বসে ডিনার করছে আজ। ভুরু কুচকে ফেললো আলেসান্দ্রো। রুমে কেন? এটা কেমন নিয়ম? কিন্তু রুমে কেন? এটা কি খাবার খাওয়ার জায়গা? সামির চৌধুরী বললেন, যারার জন্য এসব নিয়ম খাটে না অ্যালেক্স, পাগল মেয়ে একটা। আহ্লাদ দেওয়া ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যারাকে এতটা আহ্লাদ দিও না। আলেসান্দোর কথার পরিপ্রেক্ষিতে লুনা বললেন, আহ অ্যালেক্স, যারা আমাদের লক্ষ্মী মেয়ে, আহ্লাদ দিলেও বিগড়ে যায়নি। তবে আর পাঁচটা সাধারণ মেয়ের মতো উইক নয় সে। বিপদে পড়লে নিজেকে বাঁচাতে পারবে, তেমন ভাবে তৈরি করা হয়েছে ওকে। আলেসান্দ্র চুপচাপ খাবার চিবাতে চিবাতে বাবা মায়ের কথাগুলো শুনলো, কিন্তু মনে মনে বেশ বিরক্ত হলো। মেয়েদের এত বেপরোয়া ভাবসাব অ্যালেসান্দের ভালো লাগে না। কথা না শোনা, বেশি বোঝা, এগুলো খুবই বিরক্তিকর লাগে। তবে আপাতত কিছু বলল না সে। সবার সাথে খাওয়া দাওয়া সেরে নিজের রুমে চলে গেল। আগামীকাল রাতে ইতালি ফিরে যাবে সে। সেখানে তার অনেক কাজ জমে গেছে। এখানকার ব্যাপার নিয়ে অহেতুক মাথা ঘামাতে চায় না অ্যালেসান্দ্রো। তবে ইতালি ফিরে যাওয়ার ব্যাপারটা আগামীকাল দুপুরে জানাবে সবাইকে। এসব ভাবতে ভাবতে বিছানায় শরীর এলিয়ে দিল সে। গভীর রাত, পুরো চৌধুরী ভিলা নিস্তব্ধতায় মগ্ন। করিডোরে 0 ওয়াটের নীলচে আলোয় সবকিছু কেমন যেন ছায়া ছায়া লাগছে। যারা আর আদিল একসাথে ডিনার শেষ করার পর আদিল নিজের রুমে চলে গেছে, কিন্তু যারার চোখে ঘুম নেই। জানালার ধারে বসে সে রাতের আকাশ দেখছে এখনো। মনটা এক অদ্ভুত অস্থিরতায় আচ্ছন্ন। হঠাৎ তৃষ্ণা বোধ করায় গ্লাসের দিকে হাত বাড়িয়ে দেখলো পানি শেষ। নিজের উপর কিছুটা বিরক্ত হলো সে। পানি নেই সেটা খেয়াল করলেও তখন আনা হয়নি। এখন যেতেই হবে। অনিচ্ছা সত্ত্বেও যারা নিচে নামতে হলো। পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নিচে নামছিল যারা। এত রাতে জেগে আছে, ওটা ওর মা বুঝতে পারলে আবার অস্থির হয়ে যাবেন। যারা চায় না তার জন্য কেউ অহেতুক চিন্তা করুক। ডাইনিং স্পেসের এক কোণে একটা ম্লান আলো জ্বলছে। যারা কিচেনের দিকে এগোতেই দেখলো অ্যালোসান্তো দাঁড়িয়ে। সে ফ্রিজ থেকে আইস কিউব বের করে গ্লাসে রাখছে। যারার পা থেমে গেল। এই মাঝরাতে লোকটার সাথে দেখা হওয়াটা সে মোটেও আশা করেনি। আলোসান্তো গ্লাস নামিয়ে যারার দিকে তাকালো। তার দৃষ্টি বেশ শান্ত, কিন্তু গাম্ভীর্য এখনো অটুট। যারা কোনো কথা না বলে নিজের বোতলটা ভর্তি করতে শুরু করলো, যেন আলোসান্দোকে সে দেখেইনি। রাত অনেক হয়েছে, এখনো ঘুমাওনি কেন? অ্যালেসান্দের গলার স্বর নিস্তব্ধ ঘরটায় প্রতিধ্বনি তুলল। যারা বোতলের ছিপি আটকাতে আটকাতে নির্লিপ্ত ভাবে বলল, আমার যখন ইচ্ছে আমি ঘুমাবো, সেটা তো তোমার দেখার বিষয় না। ফোঁস করে একটা লম্বা নিঃশ্বাস ফেলে আলেসান্দ্র একটু কাছে এগিয়ে এলো যারা। যারা সরে যেতে চাইলো, কিন্তু আলেসান্দ্রের অস্তিত্ব ওকে স্থির করে দিল। আমি আগামীকাল চলে যাচ্ছি ইটালি।
যারার হাতটা সামান্য কেঁপে উঠল। এই খবরটা শোনার জন্য সে চাতকের মতো অপেক্ষা করছিল, কিন্তু এখন শোনার পর কেন জানি বুকটা হালকা হওয়ার বদলে একটু ভারী মনে হলো। বাড়ির সকলে কত খুশি হয়েছিল আলেসান্দ্রোকে পেয়ে। এখন সে চলে গেলে সবাই খুব দুঃখ পাবে। যারা সব সময় চায় এই বাড়ির সকলে হাসি খুশি থাকুক। সে নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, খুব ভালো খবর। এ বাড়িতে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যাবে তাহলে। আলেসান্দ্রা যারার চোখের দিকে তাকিয়ে গভীরভাবে, একটু সহনশীল হও। অবাধ্য হওয়া আর সাহসী হওয়ার মধ্যে পার্থক্য আছে। তোমার এই জেদ যেন তোমাকে কোনো বড় বিপদে না ফেলে। আমার প্রতি নজরদারি করার কোনো প্রয়োজন নেই। আমি আগেই বলেছি আমি তোমার কেনা গোলাম নই। যারা গটগট করে সিঁড়ির দিকে হাঁটা দিল। পেছনে আলেসান্দ্রো দাঁড়িয়ে রইল। সে দেখলো যারার উদ্ধত্ত ভঙ্গিটা। তার মনে হলো এই মেয়েটা একটা আগুনের গোলার মতো। একে যত নেভানোর চেষ্টা করা হবে সে তত বেশি জ্বলবে। আলেসান্দ্রো লম্বা একটা নিঃশ্বাস ফেলে গ্লাসে চুমুক দিল। ঠান্ডা জলে তার পান যেন জুড়িয়ে গেছে। পরদিন দুপুরে আলেসান্দ্রো ড্রয়িং রুমে সবাইকে জানালো যে সে আজ রাতের ফ্লাইটে আজ রাতেই ফ্লাই করছে। সকলে খবরটা শোনা মাত্রই বাড়িতে এক বিষণ্ণ পরিবেশ তৈরি হলো। লুনা চৌধুরী আঁচলে চোখ মুছলেন। স্বামীর চৌধুরী চুপ হয়ে গেলেন। মাত্র দুদিনের জন্য এসে ছেলেটা আবার চলে যাচ্ছে, এটা কিছুতেই মানতে পারছে না তারা। পরদিন দুপুর, পিচঢালা কংক্রিটের রাস্তায় কত শত গাড়ি নিজের মতো ছুটে চলেছে। চৌধুরী বাড়ির পরিবেশটা আজ বেশ উত্তপ্ত, কারণ কিছুক্ষণ আগে আলোসান্দ ড্রয়িং রুমের সবাইকে জানিয়েছে যে আজ সে রাতে ফ্লাই করছে। খবরটা শোনা মাত্রই বাড়িতে এক বিষণ্ণ পরিবেশ তৈরি হয়েছে। লুনা চৌধুরী বারবার আঁচলে চোখ মুছে যাচ্ছেন, স্বামীর চৌধুরীও চুপ হয়ে গেছেন। মাত্র দুদিনের জন্য এসে ছেলেটা আবার চলে যাচ্ছে, এটা কিছুতেই মানতে পারছেন না তারা। কত কাঠখড় পোহাতে হয়েছিল তাকে দেশে ফেরাতে, সেটা স্বামীর চৌধুরী আর লোনা চৌধুরী ছাড়া কেউ জানে না। সাইয়ান দাদা দাদির মন খারাপ দেখে আলসান্দোর পাশে গিয়ে দাঁড়ালো। যদিও আলসান্দো কারো কথা শুনবে না, তবুও সাইয়ান লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলল, মামা প্লিজ থেকে যাও না, আর কয়েকটা দিন অন্তত থেকে যাও। আলেসান্দ্রো পকেট থেকে কিছু টাকা বের করে সায়ানের হাতে গুজে দিল আর বলল, সম্ভব না রে, তুই এই টাকাগুলো রাখ। সায়ান হাতের টাকাগুলোর দিকে তাকিয়ে দেখলো না। সে টাকাগুলো পাশের টি টেবিলে নামিয়ে রেখে আলেসান্দ্রোর হাতটা শক্ত করে ধরলো। করুণ চোখে তাকিয়ে কাপা গলায় বলল, আমার টাকা লাগবে না মামা, তুমি যেও না প্লিজ। আর কয়েকটা দিন অন্তত আমাদের সাথে থাকো। তোমাকে ঠিকমতো পাওয়াই হলো না, থেকে যাও না আঙ্কেল। আদিল ও সায়ানের অনুরোধে আলেসান্দ্রোর পাথরের মতো হৃদয়ে যেন সামান্য কম্পন হলো। তার চোখের পলক একবার নড়ল, গলার স্বর কিছুটা নরম হলো। সে সায়ানের মাথায় হাত রেখে বিড়বিড় করে বলল, সবকিছু তো আর নিজের ইচ্ছায় চলে না রে, কাজ জমে আছে। আলেসান্দ্রো ক্ষণিকের জন্য একটু ইমোশনাল হলেও নিজের গাম্ভীর্যকে টলতে দিল না। সে নিজেকে সামলে নিয়ে আবার সে কঠোর রূপে ফিরে গেল। বাড়ির বড়রা সবাই আশা নিয়ে তাকিয়েছিল যদি ছেলেটা থেকে যায়। কিন্তু আলেসান্দ্রোর অনড় ভঙ্গি দেখে সামির চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে মুখ ফিরালেন। লুনা চৌধুরী তো নিঃশব্দে চোখের জল ফেলে যাচ্ছেন। যারা সিঁড়ির রেলিং এর আড়ালে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। বাড়ির এই বিষণ্ণ পরিবেশ আর বড়দের ছলছল চোখগুলো ওর ভেতরটা তোলপাড় করে দিচ্ছে। যারা মনে মনে ভাবলো, লোকটা চলে গেলে আমার শান্তি ঠিকই, কিন্তু দাদু দিদুর এই কষ্ট দেখা তো সম্ভব না। যেভাবেই হোক ওনাকে অন্তত আরো কয়েকদিন এ বাড়িতে আটকে রাখতে হবে। হুট করে একটা বুদ্ধি খেলে গেল যারার মাথায়। সে জানে এই মুহূর্তে সরাসরি বললে কেউ শুনবে না, তাই পরিস্থিতি পাল্টাতে হলে তাকেই কিছু একটা করতে হবে। যারা এক হাত দিয়ে নিজের মাথাটা টিপে ধরলো, তারপর জোরে একটা নিঃশ্বাস ফেলে রিডিং ধরে টলতে শুরু করলো। মা, মাথাটা কেমন জানি করছে। খুব ক্ষীণস্বরে কথাটা বলে যারা ধপ করে সিঁড়ির উপর লুটিয়ে পড়লো। কাঠের সিঁড়িতে যারার দেহটা আছড়ে পড়ার শব্দে পুরো ড্রয়িং রুম এক মুহূর্তে সচকিত হয়ে উঠলো। যারা আদিল ও জারার মা চিৎকার করে উঠল। আলেসান্দ্রো মুহূর্তের মধ্যে চিতার মতো ক্ষিপ্ততায় সিঁড়ির দিকে দৌড়ে গেল। সায়ান আর আদিলও হুড়মুড় করে এগিয়ে গেল যারা চোখ বন্ধ করে পড়ে আছে। তার হাত পা একদম শিথিল। আলেসান্দ্রো এক ঝটকায় যারাকে পাজা কোলে করে তুলে নিল। তার চোখে এখন গাম্ভীর্যের বদলে স্পষ্ট আতঙ্ক। যারা মা চোখ খোলো। মায়ের এমন অবস্থা দেখে যারার খারাপ লাগলেও কিছু করার নেই এখন। আদিলও অনেকবার ডাকলো তাকে। আলোচন্দ্র চিন্তিত ওকে নিয়ে। যারা চোখ খোলো। আলোচন্দ্রর গলার স্বরে এক ধরনের অস্থিরতা প্রকাশ পাচ্ছে। সে যারাকে দ্রুত সোফায় শুইয়ে দিয়ে ওর মুখে পানির ঝাপটা দিতে লাগলো। লুনা চৌধুরী কাঁদতে কাঁদতে বললেন, সকাল থেকে মেয়েটা কিচ্ছু খায়নি ঠিক মতো।
ওরে আমার লক্ষ্মী মাটা। ও আদিল, ডাক্তারকে ফোন কর দ্রুত। পুরো বাড়িতে তখন তুলকালাম কাণ্ড। সবাই যারাকে নিয়ে ব্যস্ত। আলেসান্দ্রো এক হাত দিয়ে যারার কপালে জমে থাকা ঘাম মুছে দিচ্ছে। তার যাওয়ার ফ্লাইটের কথা সে এখন পুরোপুরি ভুলে গেছে। যারার এই অজ্ঞান হওয়াটা যে নিখুঁত একটা নাটক, সে গোড়াক্ষুরেও কেউ টের পেল না। যারা চোখ বন্ধ করে মনে মনে ভাবলো, যাক, অন্তত আজকের দিনটা তো আটকানো গেল। এবার দেখা যাক অ্যালেক্স কি করে। পুরো ড্রয়িং রুমে এখন হাহাকার পড়ে গেছে। যারা নিস্পন্দন হয়ে সোফায় পড়ে আছে। আদিল পাগলের মতো ড্রয়িং রুমে চাবি খুঁজছে আর চিৎকার করে বলছে, গাড়ি বের কর সায়ান, যারাকে এখনই ইমার্জেন্সিতে নিতে হবে। আদিল যারাকে পাজাকোলা করে তুলতে গেলে হঠাৎ অ্যালোসান্দ্রোর শক্ত হাত আদিলের কাঁধের উপর এসে পড়ল। অ্যালোসান্দ্রোর চোখে মুখে এক ধরনের কাঠিন্য। সে শান্ত কণ্ঠে বলল, থাম আদিল, এই অবস্থায় ওকে বাইরে নেওয়া ঠিক হবে না। রাস্তায় জ্যামে আটকে থাকলে ওর অবস্থা আরো খারাপ হতে পারে। তুমি বুঝতে পারছো না আঙ্কেল, ওর সেন্স ফিরছে না। আদিল প্রায় কেঁদে ফেলার মতো করে বলল, বোনকে খুব ভালোবাসে সে। আলসান্দো পকেট থেকে ফোন বের করে দ্রুত কাউকে ডায়াল করতে করতে বলল, আমি সবকিছু হ্যান্ডেল করছি। যারা কোথাও যাবে না, চিকিৎসা এখানেই হবে, এত প্যানিক করিস না তুই। আলসান্দোর ফোন কানে দিতে ওপাশ থেকে কেউ রিসিভ করলো। আলোসান্দো ইংরেজিতে খুব সংক্ষেপে কিছু ইনস্ট্রাকশন দিল। ফোন রেখেছে স্বামীর চৌধুরীর দিকে তাকিয়ে বলল, বাবা তুমি শান্ত হও। আমার পার্সোনাল মেডিকেল খুব দ্রুত এখানে পৌঁছাবে। সাথে সব ধরনের ইমার্জেন্সি ইকুইপমেন্ট থাকবে। যারাকে ওর ঘরে নিয়ে চলো। আদিল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আলোসান্দোর শীতল চাহনি দেখে সে আর কথা বাড়ালো না। আলোসান্দো নিজেই যারাকে আবার কোলে তুলে নিল। তারপর অত্যন্ত সাবধানে সিঁড়ি বেয়ে উপরে ওর ঘরে নিয়ে গেল। যারা চোখ বন্ধ করে থাকলেও মনে মনে বেশ ঘাবড়ে গেল। সে ভেবেছিল বড়জোর আদিল ভাইয়া মাথায় জল দেবে, আরো কিছুক্ষণ পর সুস্থ হয়ে যাবে। কিন্তু অ্যালেক্স যে আস্ত মেডিকেল টিম বাড়িতে ডেকে আনবে, এটা তো ওর নাটকের স্ক্রিপ্টে ছিল না। 30 মিনিটও পার হয়নি, চৌধুরী ভিলার গেটের সাইরেনের শব্দ শোনা গেল। তিনটে কালো রঙের মাইক্রোবাস এসে থামলো। সেখান থেকে 4-5 জন ডাক্তার আর নার্স দ্রুত গতিতে বড় বড় ব্যাগ আর পোর্টেবল মেশিন নিয়ে বাড়িতে প্রবেশ করলো এবং যারা রুমে ঢুকে পড়লো। পুরো রুমটা যেন কয়েক মুহূর্তের মধ্যে ছোটখাটো একটা হাসপাতালের কেবিন হয়ে গেল। ডাক্তাররা যারা বিপি চেক করছে, ইসিজি মেশিন কানেক্ট করছে, যারা ভেতরে ভেতরে কুকড়ে যাচ্ছে। ডাক্তার যদি ধরে ফেলে যে ও নাটক করছে, তবে অ্যালেক্স ওকে চিবিয়ে খেয়ে ফেলবে। আলসেন্দো দরজার কাছে হাত আড়াআড়ি করে দাঁড়িয়ে আছে, তার তীক্ষ্ণ নজর প্রতিটা ডাক্তারের নড়াচড়ার উপর। সে একবার যারার ফ্যাকাশে মুখের দিকে তাকাচ্ছে, আবার ঘড়ির দিকে। ওর যাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু তার যাওয়ার কোনো নামগন্ধ নেই। সায়ান পাশ থেকে ফিসফিস করে বলল, তোমার তো বেরোনোর সময় হয়ে গেল। রাস্তায় যা জ্যাম। ডাক্তাররা তো এসে গেছে, এবার তুমি বের হও। অ্যালেসান্দ্রো যারার দিক থেকে চোখ না সরিয়ে গম্ভীর গলায় জবাব দিল, যারা স্টেবল না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ছি না। দরকার হলে ফ্লাইট ক্যান্সেল করে দেব। যারা চোখ বন্ধ রাখা অবস্থাতেই কথাটা শুনলো, ওর বুকের ভেতরটা কেমন জানি ধক করে উঠল। লোকটা সত্যিই থেকে গেল। তার ফ্লাইটের চেয়েও যারার অসুস্থতা কি তার কাছে বড় হয়ে দাঁড়ালো? এদিকে নাটকটা করতে গিয়ে যারা এখন নিজেই নিজের পাতা ফাঁদে আটকে গেল। কারণ হেড ডক্টর যারার দিকে ঝুঁকে ইঞ্জেকশন রেডি করতে করতে বললেন, সার্ভেয়ার শকে আছে বোধহয়, আমাদের একটা ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশনের নাম শুনে যারার ভেতরের আত্মা শুকিয়ে গেল। কিন্তু এখন চোখ খুললে তো সব শেষ। কি করবে ভেবে পাচ্ছে না সে। যারা পিটপিট করে তাকালো এবার। সবার দৃষ্টি এড়িয়ে ডাক্তারকে চোখ টিপ্পিনি কাটলো সে। ডাক্তার সাহেব অভিজ্ঞ মানুষ। যারার ওই চোখের ইশারা দেখে তিনি বুঝে গেলেন, ডালমে কুচ কালা হ্যাঁ। ডাক্তার সাহেব স্টেথিস্কোপটা সরিয়ে নিয়ে গম্ভীর মুখে আলোচনদের দিকে তাকালেন। বাড়ির সবাই রুদ্ধশ্বাসে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আছে। দাঁড়া তখনও চোখ বুজে পড়ে থাকলেও তার কান দুটো খাড়া হয়ে আছে। ডাক্তার এখন কি বলে সেটাই দেখার বিষয়। ভয়ের কিছু নেই। প্রেশার বেশ লো দেখা যাচ্ছে, আর সাথে সিভিয়ার মেন্টাল স্ট্রেস। সম্ভবত কয়েকদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়ার ঘুম হয়নি, যার ফলে শরীরটা হঠাৎ নিতে পারেনি। ডাক্তারের কথা শুনে লুনা চৌধুরী ও জারার মা হাত ছেড়ে বাঁচলেন। আমি বলছিলাম না, ও ঠিক মতো খাচ্ছে না। শোনো আদিল, কাল থেকে ওর খাবারের দিকে কড়া নজর দিবি। আলসান্দো কিন্তু পুরোপুরি শান্ত হতে পারলো না। সে এক পা এগিয়ে সে ডাক্তারকে জিজ্ঞেস করলো, তাহলে ইঞ্জেকশন বা স্যালাইনের প্রয়োজন আছে? ইঞ্জেকশনের কথা শুনে জারার মনের ভেতর প্রমোদ গুনছে। ডাক্তার সাহেব একটু হেসে বললেন, আপাতত দরকার নেই। আমি কিছু মেডিসিন আর ভিটামিন লিখে দিচ্ছি। আর হ্যাঁ, তাকে একদম কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে। কোনো রকম দুশ্চিন্তা বা উত্তেজনা যেন তার ধারে কাছে না ঘেঁষে।
অন্তত আগামী কয়েকটা দিন খুব শান্তিতে কাটাতে হবে ওকে। আলসান্দো মাথা নেড়ে সায় দিল। তার চোয়ালটা এখন কিছুটা শিথিল হয়েছে। সে দরজার কাছে দাঁড়িয়ে থাকা আদিলকে ইশারায় বলল সব ডাক্তারদের ফি মিটিয়ে দিয়ে বিদায় করতে। মেডিকেল টিম চলে যাওয়ার পরও আলসান্দো ওখানেই দাঁড়িয়ে রইল। যারা এবার খুব সাবধানে ধীরে ধীরে চোখ মেলল, এমন ভাব করলো যেন সে অনেক দূর থেকে জেগে ফিরেছে। আধো আধো গলায় বলল, মা, আমি কোথায়? জারার মা দ্রুত ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। ঘরেই আছিস মা, তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি। আলোচনাকে এভাবে দেখে বেশ মজা লাগছে ওর। যারা ভেতরে ভেতরে জয়ী হওয়ার হাসি হাসলেও মুখ গোমরা করে ভাব ধরে রাখলো। মনে মনে বলল, যাক, মিশন সাকসেসফুল। আলোচন্দ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে সাইয়ানকে ডেকে বলল, সাইয়ান, আমার ব্যাগগুলো আবার রুমে নিয়ে যা। ফ্লাইট রিশিডিউল করতে হবে না, আপাতত আমি এখানেই থাকছি। সাইয়ান তো খুশিতে বাকবাকম হয়ে তাই করলো। কিন্তু যারা জানে আলোচন্দর নজরদারিতে থাকা মানে খাঁচায় বন্দি বাঘিনীর মতো অবস্থা হওয়া। ড্রামা করতে গিয়ে সে কি তবে নিজের বিপদ নিজেই ডেকে আনলো? যারার অসুস্থতার মধ্যেও পুরো বাড়িতে মোটামুটি একটা খুশির আমেজ তৈরি হয়েছে, কারণ অ্যালোসান্দো অন্তত আরো কয়েকটা দিন থেকে যাচ্ছে। কিন্তু যারা পড়েছে মহাবিপদে। ওর রুমের পরিবেশটা একদম থমথমে। ডাক্তার যাওয়ার পর থেকে অ্যালোসান্দো যারার খাটের পাশের সোফায় ল্যাপটপ নিয়ে বসেছে। সে যেন এক জ্যান্ত সিসিটিভি ক্যামেরা, যার হাত থেকে রেহাই পাওয়ার কোনো পথ নেই। যারা বাড়ি সে হেলান দিয়ে বসে আছে। ওর খুব ইচ্ছে করছে বারান্দায় গিয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে, কিন্তু গেলেই লোকটা আবার বেড রেস্টের কথা বলবে। আমি এখন একদম ঠিক আছি, তুমি নিজের রুমে গিয়ে বিশ্রাম নিতে পারো, যারা বিরক্ত গলায় বলল। আলেসান্দ্রো ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে শান্ত স্বরে জবাব দিল, ডাক্তার বলেছে তোমাকে নজরে রাখতে। তোমার মা আর দাদি এখন নিচে রান্নায় ব্যস্ত। আদি অফিসে বেরিয়েছে, সো আপাতত আমিই তোমার গার্ড। যারা একটা দীর্ঘশ্বাস ফেললো। গার্ড না ছাই, ও আসলে জেলারের মতো আচরণ করছে। কিছুক্ষণ পর সাইয়ান এক বাটি স্যুপ আর কিছু ফল নিয়ে রুমে ঢুকলো। সাইয়ানের মুখে হাসি আর ধরে না। যারাকে সচরাচর এরকম ঘরবন্দি থাকতে দেখেনি সে। তাই আজ সাইয়ান ভীষণ খুশি। এই দেখ যারা, তোর জন্য গরম স্যুপ এনেছি। মামি বলেছে এটা তোকে পুরোটা শেষ করতে। যারা স্যুপের বাটির দিকে তাকিয়ে মুখ সিটকে বলল, আমার এখন এসব খেতে ইচ্ছে করছে না, নিয়ে যাও এখান থেকে। আলসান তো এবার ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ালো। ধীর পায়ে জারার বিছানার কাছে এসে বসলো। ওর উপস্থিতিতে চারপাশ যেন হঠাৎ কেমন গম্ভীর হয়ে এলো। সে স্যুপের বাটিটা নিজের হাতে নিয়ে চামচ ডুবিয়ে জারার মুখের সামনে ধরলো। স্যুপটা পুরোটা খাবে নাকি ডাক্তার ডেকে ইঞ্জেকশনের ব্যবস্থা করতে বলবো? আলোসান্দের গলার সব খুব নিচু। ইঞ্জেকশন যে যারা ভয় পায় সেটা আলেসান্দো কিভাবে জানলো? তবে তার এমন ধরনের হুমকিতে কিছুটা যারা দমে গেল। সে বড় বড় চোখ করে আলেসান্দের দিকে তাকালো। রাগে ওর গা রি রি করছে, কিন্তু ইঞ্জেকশনের ভয়ে সে মুখ খুলতে বাধ্য হলো। আলেসান্দো নিজে হাতে জারাকে স্যুপ খাওয়াতে লাগলো। সাইয়ান পাশ থেকে হাঁ করে দেখছে। তার জমজুদের মতো মামা আজ নার্সের মতো সেবা যত্ন করছে। এদিকে যারা কয়েক চামচ মুখে দিয়ে তেতো গলায় বলল, তুমি কি সত্যিই ইতালিতে ব্যবসা করো নাকি মাফিয়াগিরি করো? তোমার ব্যবহারে তো মাফিয়াদের মতোই। আলোচন্দা হাতের চামচটা মাঝপথেই থেমে গেল। সে যারার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। একটা রহস্যময় হাসি ফুটে উঠলো ওর ঠোঁটের কোণে। ব্যবসা হোক বা মাফিয়াগিরি, দ্রুততেই ডিসিপ্লিন লাগে যারা। আর আমি ডিসিপ্লিন পছন্দ করি। তুমি বড্ড বেশি বিশৃঙ্খল। যারা কোনো জবাব দিল না। ওর সাথে তর্ক করার মুড নেই যারার। স্যুপ খাওয়া শেষ করে আলেসান্দো উঠে দাঁড়ালো। যাওয়ার সময় পকেট থেকে একটা ছোট গ্যাজেট বের করে জারার পাশে রাখলো। এটা একটা স্মার্ট পালস মিটার। প্রতি ঘন্টায় তোমার হার্ট রেট আর প্রেশার আমার ফোনে আপডেট হবে। তাই নাটক করে আবার অজ্ঞান হওয়ার চেষ্টা করো না, অ্যাপেই সব ধরা পড়ে যাবে। যারা স্তব্ধ হয়ে গেল। লোকটা কি তবে ওর নাটক ধরে ফেলেছে, নাকি এটা কেবল ওর অতিরিক্ত সতর্কতা? আলোচন্দ্র রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় একবারও পিছন ফিরে তাকালো না। যারা পালস মিটারটার দিকে তাকিয়ে আগে ফুঁসতে লাগলো। সে মনে মনে ভাবলো, উফ, আমি তো ওনাকে আটকানোর জন্য নাটক করেছিলাম। এখন তো উনি নিজেই আমার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছেন। এখন এই খাঁচা থেকে মুক্তি পাবো কিভাবে? নিজের রুমে ফিরে দরজাটা ভেতর থেকে লক করে দিল অ্যালোস্যান্ডো। হাতের ল্যাপটপটা সোফায় ছুঁড়ে ফেলে সে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। অ্যালোস্যান্ডো জানে, খুব ভালো করেই জানে, যে যারা নাটক করেছে। ইতালির অন্ধকার জগতে এত বছর কাটানোর পর কার চোখের মনে কি বলছে, কার হার্টবিট কিসের তালে নাচছে, এসব বুঝতে তার 1 সেকেন্ড সময় লাগে।
যারা পিটপিট করে তাকানো আর ডাক্তারের সাথে ইশারায় অ্যালোসান্দোর চোখ এড়ায়নি। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হলো সব জেনেও সে কেন থেকে গেল। কেন সে তার কয়েক বিলিয়ন ডলারের বিজনেস ডিল আর মিলানের সেই জরুরি মিটিংগুলোকে এক নিমিষে তুড়ি মেরে উড়িয়ে দিল, স্রেফ একটা জেদি মেয়ের আনাড়ি অভিনয়ের জন্য? নিজের উপর এক তীব্র বিরক্তি দানা বাঁধল অ্যালেসান্দের। সে আয়নায় সামনে দাঁড়িয়ে গিয়ে আয়নায় প্রতিফলিত কঠোর মুখ ছবিটার দিকে তাকিয়ে সে নিজেকেই প্রশ্ন করলো, কি হচ্ছে এসব অ্যালেসান্দ্রো? তুই কি তোর নিয়ন্ত্রণ হারাচ্ছিস? যদিও যারা তার আপন কেউ নয়, বড় ভাই নিকোলাস চৌধুরীর পালিত মেয়ে, সম্পর্কের হিসেবে সে তার ভাইজি। যদিও রক্তের সম্পর্ক নেই, কিন্তু সামাজিক আর পারিবারিক বন্ধনে তো সে তার অভিভাবক। অথচ যারা যখন তার চোখের সামনে ঢলে পড়ল, তখন আলেসান্দার মস্তিষ্কের সমস্ত লজিক কেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। কেন তার বুকের ভেতরটা এমন ভাবে কেঁপে উঠেছিল, যা কখনো বন্দুকের নলের সামনেও কখনো হয়নি। এটা দুর্বলতা নাকি অন্য কিছু? অ্যালেসান্ডার মনে পড়ল যারা সে অবাধ্য চাহনি, তার অকারণ জেদ, আর সেই অদ্ভুত ড্যাম কেয়ার ভাব। যারাকে দেখলে ওর নিজের ছায়া যেন দেখতে পায় সে। একই রকম জেদি, একই রকম বেপরোয়া। হয়তো নিজের সেই হারিয়ে যাওয়া সত্তাটাকেই সে যারার মাঝে দেখতে পায় বলে তাকে শাসনের ছলে আগলে রাখতে চায়। কিন্তু এই আগলে রাখা কি ধীরে ধীরে কোনো মোহ বা মায়ায় রূপ নিচ্ছে? অ্যালেসান্ড্রো নিজের ভাবনাতেই নিজে চমকে উঠল, না, এটা সম্ভব নয়। সে এখানে এসেছে কেবল পরিবারের টানে, বাবার অনুরোধে। সে জোরে এক মুষ্টি আঘাত করলো কাঠের ডেস্কে। নিজের উপর ঘৃণা হচ্ছে তার, যে আলেসান্দ্রো চৌধুরী ইতালির আতঙ্ক, যার ভয়ে শত্রুরা থরথর করে কাঁপে। সে আজ এক চিলতে মেয়ের সস্তা অভিনয়ের কাছে হেরে গিয়ে ফ্লাইট ক্যান্সেল করলো। তুমি বড্ড বেশি গভীরে ঢুকে যাচ্ছ আলেসান্দ্রো, নিজেকে সামলাও। সে বিড়বিড় করে নিজেকে শাসালো, তারপর জানালার পর্দাটা টেনে দিল। ঘরটা অন্ধকার হয়ে এলো, কিন্তু ওই অন্ধকার ছাপিয়ে তার চোখের সামনে বারবার ভেসে উঠছে জারার মুখ। আলোচনা বুঝতে পারছে সে জারাকে যত বেশি ঘৃণা করতে চাইছে বা কন্ট্রোল করতে চাইছে, কোনো এক অদৃশ্য সুতো তাকে তত বেশি জারার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই মনস্তান্ত্রিক যুদ্ধে সে নিজেই নিজের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সে পকেট থেকে ফোন বের করে তার সেক্রেটারিকে টেক্সট করলো, আমার জন্য 3 দিন পর ফ্লাইট বুক করো, আর সবকিছু তুমি হ্যান্ডেল করো। টেক্সটটা পাঠিয়ে সে ফোনের স্ক্রিন অফ করে দিল। নিজের এই অযৌক্তিক আচরণের কোনো ব্যাখ্যা তার কাছে নেই। শুধু এটুকু জানে যারা নাটক করেছে তাকে আটকানোর জন্য। আর সে থেকে গেছে কারণ সে নিজেও বোধহয় মনে মনে এই নাটকটাই চেয়েছিল। ইতালির মিলান শহর, রাতের অন্ধকারে শহরটা যতটা মায়াবী, তার চেয়েও বেশি ভয়ানক এর আন্ডারওয়ালের অলিগলি। ধোঁয়াটে কুয়াশা আর নিয়ন আলোর নিচে একদল অন্ধকার জগতের মানুষ এখন বেশ সক্রিয়। একটি পরিত্যক্ত গোদামের ভেতর চারপাশে ধোঁয়ার আচ্ছন্ন। ভারী দামি সোফায় বসে আছে ডন মার্কো, আলেসান্দ্রো চৌধুরীর দীর্ঘদিনের শত্রু। সামনে রাখা বিশাল এক ম্যাপের উপর সে ছাই ঝাড়ছে। তার চারপাশে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন সুঠম দেহের অস্ত্রধারী লোক। তাহলে খবরটা সত্যি, অ্যালেসান্দ্রো এখনো বাংলাদেশে। মার্কোর কর্কশ কণ্ঠে এক ধরনের পৈশাচিক আনন্দ। তার ডান হাত হিসেবে পরিচিত লুকা মাথা নিচু করে জবাব দিল, হ্যাঁ বস, আজ ওর ফেরার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইট ক্যান্সেল করেছে। শোনা যাচ্ছে ওর পরিবারের কেউ একজন অসুস্থ। মার্কো হো হো করে হেসে উঠল, ওর হাসিতে শয়তানি খেলা করছে। আলেসান্দ্রো চৌধুরী, যাকে আমরা ইতালির ত্রাস বলি, সে আজ পারিবারিক আবেগের টানে আটকা পড়েছে। বড়ই অদ্ভুত। মার্কো টেবিলের উপর থাকা একটি চাকু তুলে নিয়ে ম্যাপের উপর বাংলাদেশের মানচিত্রের ঠিক মাঝখানে গেঁথে দিল। তার চোখ দুটো লোভে চকচক করছে। আলেসান্দ্রো ইতালিতে নেই মানে ওর লজিস্টিক আর শিপিং ডিলগুলো এখন অনাথ। ও ভাবছে বাংলাদেশে বসে ও সব কন্ট্রোল করবে। ইটস ইম্পসিবল। লুকা, আমাদের ছেলেদের খবর দাও। মিলান পোর্টে ওর যে নতুন কনসাইনমেন্ট এসেছে, সেটা আজ রাতেই আমাদের কবজায় চাই। লুকা ইতস্তত করে বলল, কিন্তু বস, ওর সিকিউরিটি টিম খুব স্ট্রং। আলেসান্দ্রো না থাকলে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এনজো সব পাহারা দিচ্ছে। এনজোকে সরানোর সময়ের ব্যাপার। মার্কো কুর হাসলো, তারপর আবার বলল, অ্যালেসান্দ্রোকে আমরা সরাসরি মারতে পারবো না ঠিকই, কিন্তু ওর মেরুদণ্ড ভেঙে দিতে পারবো। ওর দুর্বলতা এখন আমাদের হাতিয়ার, আর সেটা হলো ওর পরিবার। অ্যালেসান্দ্রোকে বুঝতে দাও যে ইটালির গদি ছেড়ে দূরে থাকাটা তার জন্য কত বড় ভুল হতে পারে। সবাই মার্কোর কথায় মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর মার্কো গ্লাসে রেড ওয়াইন ঢেলে সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল,
এনজয় ইয়োর ফ্যামিলি টাইম অ্যালোসান্দো, কারণ তুমি যখন ফিরবে তখন হয়তো তোমার কিছুই অবশিষ্ট থাকবে না। এখন রাত আনুমানিক 2:30। পুরো চৌধুরী ভিলা নিঝুম অন্ধকারে ডুবে আছে। কেবল বারান্দার টিমটিমে আলোটা বাগানের ঝাউ গাছগুলোর উপর পড়ছে। যারা ঘুমানোর চেষ্টা করেও পারছে না। হাতের পালস মিটারটা যেন প্রতিবার মুহূর্তে ওকে মনে করিয়ে দিচ্ছে ও আলোসন্দর হাতে বন্দি। হঠাৎ নিস্তব্ধতা ছিঁড়ে আলোছন্দর রুম থেকে একটা বিকট শব্দ শোনা গেল। মনে হলো কোনো কাচের জিনিস আশ্রে দিয়ে ভাঙা হয়েছে। যারা ধড়ফড় করে বিছানায় উঠে বসলো। শব্দের তীব্রতা এতটাই জোরালো ছিল যে পাশের রুম থেকে আদিল আর সাইয়ানো বেরিয়ে এলো। ড্রয়িং রুমে লাইট জ্বালিয়ে সবাই আলোসান্দর রুমের সামনে জড়ো হলো। ভেতর থেকে আলোসান্দের চিৎকারের শব্দ ভেসে আসছে। সেই ইতালিয়ান ভাষায় কারো উপর চেঁচামেচি করছে। তার গলার স্বর এতটাই ভয়ঙ্কর শোনাচ্ছে, মনে হচ্ছে সামনে থাকলে সে মানুষটাকে ছিঁড়ে ফেলতো। আলোসান্দো রুমের দরজা লক করা না থাকাতে দরজা খুলে সবাই স্তব্ধ হয়ে গেল। রুমের মাঝখানে দাঁড়ানো আলোসান্দোর চেহারাটা ভয়ঙ্কর লাগছে। চোখের মণি দুটো টকটকে লাল। কপালের রগ কপালে রাগের রগগুলো ফুলে উঠেছে। পায়ের কাছে ড্রেসিং টেবিলের দামি ফুলদানিটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে। তার হাতে ফোন। হয়তো ওপাশে বসে অ্যাঞ্জো মিলান পোর্টের নাজেহাল অবস্থার কথা বর্ণনা দিচ্ছে। আলোসন্দ দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, কিল দেম অল অ্যাঞ্জো, আই ডোন্ট ওয়ান্ট অ্যানি সার্ভাইভস। ইফ মার্কস শ্যাডো ইজ সিন ইয়ার মাই পোর্ট, ইরেস ইট ফ্রম দ্য ম্যাপ। ওর কথা বলার ধরন আর চোখের ভয়ঙ্কর দৃষ্টি দেখে সায়ান ভয়ে পিছিয়ে গেল। সামির চৌধুরী স্তম্ভিত হয়ে তাকিয়ে আছেন। তিনি কোনোদিন তার ছেলেকে এমন হিংস্র রূপে দেখেননি। যারা দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁপছে। লোকটা কি তবে সত্যিই কোনো মাফিয়া? নয়তো এমন আচরণ কোনো সাধারণ মানুষ করতে পারে? অ্যাঞ্জোর সাথে কথা শেষ করে ফোনটা খাটে ছুঁড়ে মারল অ্যালোসান্দো। সামির চৌধুরী কাপা গলায় ডাকলেন, অ্যালেক্স, কি হয়েছে বাবা? কার উপর এত রাগ করছিস? অ্যালেসান্দ্র বাবার দিকে তাকালো, কিন্তু ওর দৃষ্টি তখনও স্বাভাবিক হয়নি। সে এক মুহূর্তের জন্য থেমে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। সে কঠিন গলায় বলল, আমার পোটে হামলা হয়েছে। আমার শত্রু আমার পিঠে ছুরি মেরেছে। ওদের বুঝিয়ে দিতে হবে আলেসান্দ্র চৌধুরী যখন শান্ত থাকে তখন সে সমুদ্রের মতো গভীর, আর যখন ফুঁসে ওঠে তখন সে প্রলয়। আদিল অবাক হয়ে বলল, পোটে হামলা? পুলিশকে জানাও আঙ্কেল। আলেসান্দ্র এক বাঁকা হাসি দিল, যা দেখে আদিলের কলিজা শুকিয়ে গেল। পুলিশ? এখন আর কথা বলার সময় নেই, আমি এখনই বেরোচ্ছি। যারা হুট করে সামনে এসে দাঁড়িয়ে বলল, এত রাতে এখন কিভাবে যাবে? আলেসান্দ্র যারার খুব কাছে এগিয়ে এলো। আলেসান্দ্র যারার চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলল, আমার নিজস্ব জেট 1/2 ঘন্টার মধ্যে শাহজালাল এয়ারপোর্টে ল্যান্ড করবে। আমি 1 মিনিটও এখানে থাকতে পারবো না। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। আলমারি থেকে তার বিশেষ ব্ল্যাক জ্যাকেটটা পরে নিয়ে কোমরে সেই অস্ত্রটা গুজে নিল। বাড়ির সবাই তাকে আটকানোর চেষ্টা করেনি, কারণ তার এই ভয়ঙ্কর রূপের সামনে কেউ দাঁড়ানোর সাহস পায়নি। আলোসান্দ নিচে নেমে গিয়ে নিজের গাড়িতে উঠে বসলো। তার ব্যক্তিগত বডিগার্ডরা এতক্ষণে কালো এসইউভি নিয়ে গেটের সামনে হাজির হয়ে গেছে। স্টার্ট দিল আলোসান্দ। গেট পেরিয়ে গাড়িগুলো ঝড়ের গতিতে বেরিয়ে গেল। চৌধুরী ভেলার ড্রয়িং রুমে শুধু পিনপতন নীরবতায় ডুবে রইল। যারা বারান্দায় গিয়ে দেখলো ধুলো উড়িয়ে গাড়িগুলো মিলিয়ে যাচ্ছে। সকাল হয়েছে অনেকক্ষণ। জানালার পর্দা ভেদ করে ভোরের আলো ড্রয়িং রুমে এসে পড়েছে, কিন্তু চৌধুরী ভিলার গোমর ভাবটা কাটার নাম গন্ধ নেই। বাড়ির প্রতিটি কোণ কাল রাতে সেই ভয়ঙ্কর দৃশ্যে আচ্ছন্ন হয়ে আছে। ড্রয়িং রুমে সবাই উপস্থিত থাকলেও কারো মুখে কোনো কথা নেই। টেবিলে নাস্তা সাজানো, কিন্তু কারো হাত সেদিকে যাচ্ছে না। সবাই মন খারাপ করার চেয়েও বেশি ভয় পেয়ে আছে। কাল রাতে তারা যে আলোসান্দোকে দেখেছে সে ছিল এক অচেনা বিধ্বস্তি সত্তা। ওর চোখে লাল আভা, শীতল কণ্ঠস্বর বাড়ির সবার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বইয়ে দিয়েছিল। সামির চৌধুরী চায়ের কাপ হাতে নিয়ে বসে আছেন, কিন্তু চা অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। তিনি বিড়বিড় করে বললেন, আমি ভাবতেও পারিনি অ্যালেক্স এতটা বদলে গেছে। ইতালিতে ও আসলে কি করে? লুনা চৌধুরী অন্যায় চোখ মুছে দীর্ঘশ্বাস ফেললেন। এই প্রশ্নটা এখন আমার মনেও ঘুরপাক খাচ্ছে বাবা। অ্যালেক্সের মতিগতি সুবিধার ঠেকছে না। নিকোলাসের কথায় আদিল বলে উঠল, আঙ্কেল যাই করুক সেসব বলে কি কোনো লাভ হবে এখন? এতগুলো বছর মিলানে থেকে অ্যালেক্স আঙ্কেল হয়তো তার নিজস্ব পৃথিবী তৈরি করেছে। আর সেই পৃথিবী নিশ্চয়ই আমাদের মতো সাধারণ নয়।
সামির মাথা নেড়ে সম্মতি জানালো। নিকোলাস কোনো প্রতিক্রিয়া দেখালো না। সায়ান মাথা নিচু করে বসে আছে। গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে অ্যালোসান্ডো যে হুংকার দিয়ে গেছে, তারপর তাকে কল করে বিরক্ত করার সাহস এ বাড়িতে কারো হয়নি। ওদিকে যারা সিঁড়ির এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, ওর সেই চিরচেনা চঞ্চলতা আজ উধাও। যারা এখন বুঝতে পারছে সে শুধু একজন জেদি মানুষের সাথে লাগতে গিয়েছিল, কিন্তু সে জানতো না এই মানুষটার ছায়া কতটা অন্ধকার। আজকে চৌধুরী বাড়িতে প্রত্যেকেরই মনে একটাই চিন্তা, ইতালিতে কি হচ্ছে এখন। আলেসান্দ্রো কি সুস্থভাবে পৌঁছতে পেরেছে, নাকি সেখানে পৌঁছানো মাত্র কোনো রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেছে। যারা চুপচাপ নিজের রুমে ফিরে এলো, তার পড়ার টেবিলের উপর সেই পালস মিটারটা এখনো পড়ে আছে। অদ্ভুতভাবে ওটা এখনো আলসান্দোর ফোনের সাথে কানেক্টেড। যারা যন্ত্রটার দিকে তাকিয়ে ভাবলো, লোকটা কি এখন মিলানের কোনো বন্দরের বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, নাকি কারো উপর প্রতিশোধ নিতে মত্ত। বিরক্ত লাগছে মেয়েটার, এত ভাবনা কিসের। অ্যালোসান্তো তো বাচ্চা না, নিজের ভালো ঠিক নিজে বুঝবে। পুরো বাড়িতে এক থমথমে নীরবতা বিরাজ করছে। কারো ফোন বাজলেই সবাই আটকে উঠছে, যদি ওপার থেকে কোনো দুঃসংবাদ আসে। যারা জানালার গ্রিল ধরে বাইরের আকাশের দিকে তাকালো, তার মনে এক অদ্ভুত শঙ্কা দানা বাঁধছে। অ্যালোসান্ডো কি আবার এই বাড়িতে ফিরে আসবে, নাকি কাল রাতের ওই বিদায়টাই ছিল তাদের শেষ দেখা। যারা কেন জানি নিজের অজান্তে বিড়বিড় করে বলল, সুস্থভাবে ফিরে এসো অ্যালেক্স। লুনা চৌধুরী কান্না যারাকে খুব বিচলিত করে তুলেছে। সারা জীবন ছোট ছেলের জন্য ছটফট করেছেন তিনি। এতগুলো বছর পর ছেলেকে কাছে পেয়েও আবার হারিয়ে ফেলা আরো বেশি কষ্ট দিচ্ছে তাকে। তাই লুনা সামিরের জন্য হলেও আলোসান্দোকে সুস্থ দেখতে চায় যারা। মিলানপুটের বাতাস এখনো বারুদের গন্ধ ভারী হয়ে আছে। যে তাণ্ডব গত কয়েক ঘন্টায় শহর দেখেছে, তা কয়েক দশক মনে রাখবে ইতালির আন্ডারওয়ার্ল্ড। আলোসান্দো চৌধুরী যখন তার নিজস্ব জেট থেকে নামে, তখন তাকে সাক্ষাৎ ধ্বংসদূত মনে হচ্ছিল। ডন মার্কোর গর্বিত সাম্রাজ্য এখন ধ্বংসস্তূপ। আলোসান্দোর চোখের এক পলক ইশারায় মিলান পোর্টের দখল নিতে আসা মার্কোর অর্ধেক লোক এখন জম্পুরির দরজায়। বাকিরা যারা বেঁচে ছিল, তারা অ্যালসন্দোর পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পান ভিক্ষা চেয়েছে। স্বয়ং ডারমার্কও নিজের দাম্ভিকতা বিসর্জন দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মাপ চেয়েছে। আলেসান্দ্রো কোনো কথা বলেনি, কেবল তার হাতের রিভলভারের বাট দিয়ে মার্কের চোয়াল গুড়িয়ে দিয়েছিল, আর বুঝিয়ে দিয়েছিল যে অ্যালোসান্দ্রোর দিকে চোখ তুলে তাকানোর পরিণাম কি হতে পারে। শহর এখন বেশ শান্ত স্বাভাবিক। আলেসান্দ্রো তার মিলানের আলিশান পেন্ট হাউসে ফিরে এসেছে। নিজের বিশাল ডুপ্লেক্স রুমের কাচ ঘেরা বারান্দায় একটা আরাম চেয়ারে বসে আছে সে। পরনে ব্ল্যাক জ্যাকেট খুলে পাশে রাখা, সাথের হাঁটা গুটানো। তার ডান হাতের আঙ্গুলে লেগে থাকা রক্তের দাগগুলো এখন পুরোপুরি শুকায়নি। সামনে কাচের দেয়ালের ওপারে পুরো মিলান শহর আলোকে উজ্জ্বল দেখাচ্ছে, কিন্তু আলোসান্দের দৃষ্টি সেদিকে নেই। তার হাতে একটা দামি সিগার ধোয়া কুণ্ডুলি পাকিয়ে উপরে উঠছে। কয়েক ঘন্টা আগে সেই হিংস্র দানবটা এখন একদম শান্ত নিথর। সে তার ফোনটা হাতে নিল, স্ক্রিনে তাকিয়ে দেখলো একটা নোটিফিকেশন। তার ব্যক্তিগত সার্ভারে যারার পালস রেট শো করছে। বাংলাদেশে এখন সকাল। যারার পালস রেট স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। হয়তো মেয়েটা ভয় পেয়েছে, অথবা চিন্তায় আছে। আলোচনাটা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। যে মানুষটা একটু আগে কয়েক ডজন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এলো, সে এখন এক চিলতে মেয়ের হার্টবিট দেখে নিজের অজান্তেই বিচলিত হচ্ছে। তার মনে পড়ে যাচ্ছে কাল রাতের ঢাকা থেকে বের হওয়ার সময় যারা সেই আতঙ্কিত মুখটা। যারা কি এখন তার উপর বিরক্ত হওয়ার বদলে ভয় পাচ্ছে। আলোসান্ত শান্ত চোখে আকাশের দিকে তাকালো। মিলানের এই রক্তক্ষয়ী জগৎটায় তার আসল পরিচয়। কিন্তু চৌধুরী বিলাস এই অবাধ্য মেয়েটার জেদ আর নাটক কেন জানি তাকে বারবার মনে করিয়ে দেয় তার ভেতরে একটা মানুষ বাস করে, যাকে সে নিজেই অনেক আগে কবর দিয়েছিল একজন প্রতারকের জন্য। তার জীবন এলোমেলো হয়ে গিয়েছিল শুধুমাত্র তার জন্য। 36 বছর পর্যন্ত নিজের জীবনে অন্য কোনো নারীকে জায়গা দেয়নি অ্যালোসান্তো। সিগারেট ধোঁয়াটা ছেড়ে সে বিড়বিড় করে নিজেকেই বলল, অ্যালোসান্তো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না শ্যামলী। এর মধ্যে তার ফোনটা বেজে উঠল। অ্যাঞ্জোর কল। পোর্টের ক্লিন আপ প্রসেস শেষ, কিন্তু অ্যালোসান্ডার মন এখন আর মিলানের আন্ডারওয়ালে নেই। তার মন পড়ে আছে 7 সমুদ্র 13 নদীর ওপারে বাংলাদেশে, নিজের পরিবারের কাছে, নিজের বাবা মা ও যারার কাছে। আলোচনা আবারও নিজের ভাবনায় বিরক্ত হলো। যারা কেন? ওই একরত্তি মেয়ে, তার উপর সম্পর্কে ভাতিজি।
কি এক বিরক্তিকর অনুভূতি। আলেছন্দ রাগে চোখ বন্ধ করে ফেললো। তারপর মিনিট পাঁচেক পর লম্বা একটা নিঃশ্বাস ফেলে চোখ মেলে তাকালো। এরপর আলেছন্দ শান্তভাবে অ্যাঞ্জনকে কল ব্যাক করে বলল, বলো অ্যাঞ্জো, সব ক্লিন? জি স্যার, সবকিছু ক্লিন। গুড। আমার ফিরতি ফ্ল্যাটের প্রস্তুতি নাও। উইল ইউ কাম ব্যাক টু বাংলাদেশ এগেন? দিস নট সামথিং ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট, জাস্ট টু ডু হোয়াট আই সেড। অ্যাঞ্জু শুকনো ঢোক গিলে বলল, ওকে স্যার, আম সরি। অ্যাঞ্জুর সাথে কথা শেষ করে হাতে থাকা ফাইলটা টেবিলের উপর রেখে দিল অ্যালাসান্ডো। তার মনে শান্তি নেই। শ্যামলীর নামটা মনে আসতে বুকের ভেতর পুরনো কোনো ক্ষত যেন নতুন করে চুইয়ে রক্ত ঝরছে। এই এক নাম তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অনুভূতিহীন এক পাথর বানিয়েছিল তাকে, অথচ আজ সেই পাথরের বুকেও ফুল ফুটতে চলেছে যারার ওই অবাধ্য আচরণে। ইটালি থেকে ফেরার পর আজ দুদিন কেটে গেছে। মিলান পোর্টের সেই রক্তক্ষয়ী তাণ্ডব এখন আলোসন্দর কাছে অনেক দূরের কোনো অস্পষ্ট স্মৃতি মনে হচ্ছে। চৌধুরী ভিলার শান্ত পরিবেশ আবার ফিরে এসেছে। বাগান বিলাসের ঝোপে নতুন ফুল ফুটেছে, আর সকালের রোদে বাড়ির বারান্দাটা বেশ মায়াবী দেখাচ্ছে। আলোচন্দ ফিরে আসার পর থেকে বাড়ির পরিবেশটা একদম স্বাভাবিক। সে আর সেই আগের মতো সারাক্ষণ গম্ভীর মেজাজে থাকছে না। বরং সকালবেলা স্বামীর চৌধুরীর সাথে বসে চা খাওয়া কিংবা দুপুরের খাবারে লুনার হাতের রান্না নিয়ে টুকটাক প্রশংসা করা সবই চলছে গতানুগতিক ছন্দে। বাড়ির কাজের লোক থেকে শুরু করে আদিল, সাইয়ান সবার যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। তারা যে গম্ভীর আলোসান্দকে দেখেছিল সে এখন বেশ শান্ত হয়ে আছে। মূলত মার্কোকে সায়স্তা করতে পেরে আলোসান্দ মানসিক স্বস্তি পেয়েছিল। আলেসান্দ্রো বেশিরভাগ সময় তার ল্যাপটপ নিয়ে লাইব্রেরি রুমে কাটায়। মাঝে মাঝে ফোনে ইতালিয়ান ভাষায় কথা বলে, ব্যবসায়িক আলোচনা আর কি। আজকাল সে নিজেকে খুব সচেতনভাবে নিয়ন্ত্রণ করেছে। এমনকি যারার উপর সেই কড়া নজরদারি কিছুটা শিথিল হয়েছে। পালস মিটারটা এখনো যারার কাছে আছে ঠিকই, কিন্তু আলোসান্দ্রো সেটা নিয়ে আর তেমন কিছু বলেনি। আলোসান্দ্রোর এই অন্যরকম ভাবসাব যারা ভালো করেই খেয়াল করেছে। ভোরের আলো ফোটার আগেই আকাশের বুক চিরে মেঘের ঘন ঘটা শুরু হয়েছে। বৈশাখের মাঝামাঝি সময়ে বৃষ্টি যেন পাগল করা বৃষ্টি হিসেবে প্রকাশ পাচ্ছে। জানালার বাইরে অঝরে বৃষ্টি ঝরছে, সেই সাথে পাল্লা দিয়ে মাঝে মাঝে কড়া বজ্রপাত। মেঘের গর্জনে পুরো চৌধুরী ভিলা যেন কেঁপে উঠেছে। কিন্তু যারার ঘরে এক অদ্ভুত প্রশান্তি। এসির হালকা ঠান্ডা আর বাইরের ঝোড়ো হাওয়ার মিশেলে ঘরটা বেশ শীতল হয়ে আছে। যারা পাতলা কম্বলটা একদম মাথা পর্যন্ত মুড়ি দিয়ে কুণ্ডুলি পাকিয়ে ঘুমাচ্ছে। বৃষ্টির দিনে এমন আরামের ঘুম ওর ভীষণ প্রিয়। মনে হয় যেন পৃথিবীর সব দুশ্চিন্তা ওই বৃষ্টির জলের সাথে ধুয়ে মুছে যাচ্ছে। কম্বলের রোম আর বৃষ্টির আরাম শব্দ ওকে এক গভীর ঘুমের অতলে নিয়ে গেছে। কিন্তু সেই শান্তির ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। চেতনার গভীরে হঠাৎ এক বিভীষিকা হানা দিল। স্বপ্নের ভিতর যারা দেখলো 10 বছর আগে সেই অভিশপ্ত দিনটা। সেদিনও বাইরে ঠিক আজকের মতোই বৃষ্টি হচ্ছিল। একটা ঝকঝকে কালো গাড়ি পাহাড়ি রাস্তা দিয়ে একে বেঁকে নিচে নামছে। ড্রাইভ করছিল ওর বাবা। পাশে বসে মা হাসি মুখে কথা বলছিলেন। পেছনের সিটে 10 বছরের ছোট্ট যারা জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির জল ছোঁয়ার চেষ্টা করছিল। হঠাৎ কান ফাটানো এক শব্দ। সামনে থেকে আসা এক বিশাল ট্রাকের হেডলাইটের আলো জারার চোখে ধাঁধা লাগিয়ে দিল। ব্রেক কষার কর্কশ শব্দ, মায়ের আর্তনাদ, বাবার স্টিয়ারিং ঘোরানোর আপ্রাণ চেষ্টা, সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে উলটপালট হয়ে গেল। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লো রাস্তার পাশের গভীর খাদে। যারা অনুভব করলো ওর শরীরটা শূন্যে ভাসছে। কাঁচ ভাগার ঝনঝন শব্দে কানে তালা লেগে গেল। এরপর এক ভয়াবহ নিস্তব্ধতা। রক্তে ভেজা জারার নিথর দেহটা গাড়ির এক কোণে দুমড়ে মুচড়ে পড়ে আছে। ঝাপসা চোখে সে দেখলো ওর বাবা মাথা স্টিয়ারিং এর নুয়ে আছে, মা পাশের সিটে পড়ে আছে। যারা হাত বাড়িয়ে মাকে ডাকার চেষ্টা করলো, কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর ফুটলো না। বৃষ্টির জল গড়িয়ে ভাঙা কাঁচ চুইয়ে ওর চোখের উপর পড়ছে। চারিদিকে শুধু পোড়া তেলের গন্ধ আর বৃষ্টির জল। মা বাবা। যারা ঘুমের ঘোরে ছটফট করে উঠল। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হৃৎপিণ্ডটা যেন বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। ঠিক তখনই এক বিশাল বজ্রপাত হলো বাড়ির খুব কাছে। সেই বিকট শব্দে যারা চিৎকার দিয়ে ধড়ফড় করে বিছানায় উঠে বসলো। ওর শ্বাস প্রশ্বাস ভীষণ দ্রুতগতিতে চলছে। কম্বলটা মেঝেতে পড়ে গেছে। যারা দুই হাতে নিজের মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল।
10 বছর পার হয়ে গেলেও সেই দুর্ঘটনার দৃশ্য কেন জানি এখনো ওর পিছু ছাড়ে না। বিশেষ করে এমন বৃষ্টির দিনে সেই ট্রমাটা যেন দ্বিগুণ হয়ে ফিরে আসে। যারা যখন নিজের ঘরে এরকম পরিস্থিতি মোকাবেলা করছিল, তখনই যারার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠলো। পালস মিটারের হার্ট রেট অস্বাভাবিক দেখাচ্ছে। আর ওপাশে নিজের অন্ধকার রুমে বসে সেই রেড সিগন্যাল দেখলো আলোসান্দ। সে এক মুহূর্ত দেরি করলো না। হন্তদন্ত হয়ে নিজের রুম থেকে বেরিয়ে এলো। নিশ্চয়ই যারার কিছু হয়েছে। দরজায় জারার দরজায় 3বার টোকা দিল আলোসান্দ, কিন্তু কোনো সাড়া শব্দ না পাওয়াতে অনুমতির তোয়াক্কা না করে দরজা খুলে ভেতরে ঢুকলো আলোসান্দ। ওর পরনে কালো ট্রাউজার আর ধূসর রঙের টি শার্ট, এলোমেলো চুল আর উদ্বিগ্ন চোখ। যারাকে ওভাবে বিছানায় বসে কাঁদতে দেখে আলোসান্দ দ্রুত পায়ে কাছে এগিয়ে এলো। সে কোনো কথা না বলে যারার 2 কাঁধ শক্ত করে ধরলো। যারা, লুক অ্যাট মি যারা। আলোসান্দর গম্ভীর কণ্ঠস্বর শুনে চমকে ওঠে যারা। ভদ্রলোকের গলার স্বর শুনে বোঝা যাচ্ছে সে চিন্তিত। যারার চোখের জল এখনো থামেনি। আলোসান্দোকে দেখা মাত্র ও যেন খড়কুটো আঁকড়ে ধরার মতো ওর বুকে আছড়ে পড়ল। ওরা চলে গেছে, ওরা আমাকে ফেলে চলে গেছে। যারা টুকরে কেঁদে উঠল। আলোসান্দো এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যারা যে দুঃস্বপ্ন দেখেছে সেটা ভালো করেই বুঝতে পারছে আলোসান্দো, কিন্তু সমস্যা হলো সে কোনোদিন কাউকে এভাবে সান্ত্বনা দেয়নি। কিন্তু যারার এই অসহায়ত্ব ওর ভেতরের সেই পাথুরে দেয়ালটাকে এক নিমিষে গুড়িয়ে দিল। সে ধীর পায়ে বিছানায় বসলো এবং যারাকে আগলে ধরলো। শান্ত হও যারা, এটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল। আমি আছি তো। বাইরে এখনো বজ্রপাত হচ্ছে, কিন্তু যারার মনে হচ্ছে এই মানুষটা কঠোর হলেও তার বুকের ভেতর সে এক অদ্ভুত নিরাপত্তা খুঁজে পাচ্ছে। আলোসন্দের চোয়াল শক্ত হয়ে আছে, কিন্তু তার হাত দুটো যারার পিঠে খুব আলতোভাবে বুলিয়ে দিচ্ছে। যারা কতক্ষণ আলেসান্দর বুকে মুখ লুকিয়ে কেঁদেছে ওর নিজেরও জানা নেই। আলেসান্দর গায়ের কড়া গন্ধটা যারার নাকে লাগছে, যা একদিন আগে ওর কাছে বিরক্তিকর মনে হতো, কিন্তু এখন ঠিক এই মুহূর্তে তাই যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হচ্ছে। আস্তে আস্তে যারার কান্নার বেগ কমে এলো। ও বুঝতে পারলো ও কারো বুকে মাথা দিয়ে আছে। নিজের এই আকস্মিক দুর্বলতায় যারা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। ও খুব সত্যপনে আলোচান্দর বুক থেকে মাথা সরিয়ে নিল। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, গলার স্বরে এখনো কান্নার। আলোচন্দ খুব নির্দিষ্ট মনে জারার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়েছিল। ওরা এক হাত এখনো জারার কাঁধে। সে পকেট থেকে তার রুমালটা বের করে জারার দিকে বাড়িয়ে দিল। মুছে ফেলো, অকারণে কান্নাকাটি করে শরীর আরো খারাপ করবে। অ্যালোসান্দের গলার স্বর এখন অনেক কোমল হলেও তাতে সেই চিরচেনা গাম্ভীর্যটা ঠিকই মিশে আছে। যারা রুমালটা নিল না, বরং হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ধরা গলায় বলল, আপনি এখানে কেন এসেছেন? আপনার তো এখন ঘুমানোর কথা, 7টা বাজে কেবল। আলোচন্দ একটা দীর্ঘশ্বাস ফেলে জারার পাশে বিছানায় বসলো। জানালার বাইরে বৃষ্টির শব্দ তখনও থামেনি। আমি না এলে কার বুকে মাথা রেখে কাঁদতে? যারা একটু চুপ করে থেকে জানালার উপরে বৃষ্টির দিকে তাকালো। ওর বাবা মায়ের কথা মনে পড়লো, ও নিজেকে কিছুতেই সামলাতে পারে না। ও খুব নিচু স্বরে বলল, 10 বছর হয়ে গেছে, তবুও যখন বৃষ্টি হয় ওই শব্দটা আমার কানে বাজে। আমি যেন এখনো ওই ভাঙা গাড়ির ভেতরে আটকে আছি। আলোচন্দ জারার দিকে তাকিয়ে রইল। সে জানে কত কোনো ক্ষত সহজে শুকায় না। অতীতকে বদলে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই যারা, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে বর্তমানকে নষ্ট করাটা বোকামি। তোমার বাবা মা যেখানেই আছেন তারা নিশ্চয়ই তোমাকে এভাবে ভেঙে পড়তে দেখতে চান না। যারা ম্লান হাসলো। বলা সহজ, কিন্তু একা একা ওই ভয়ঙ্কর স্মৃতির সাথে লড়াই করাটা কতটা কষ্টের সেটা আপনি বুঝবেন না। চলবে।